হাতে গোনা কিছু বিশেষ অমাবস্যা থাকে, যেগুলো নিয়ে আমি আপনাদের কাছে সবসময় বলে থাকি, এবং সেগুলো নিয়ে আপনাদের কাছে বিশেষ কিছু প্রোগ্রামও কিন্তু করি, যাতে আপনারা সেখান থেকে কিছু সঠিকভাবে জীবনে এগিয়ে চলতে পারেন। এবং প্রতি বছরই এটা কিন্তু করে থাকি। এবং আপনারা যে প্রত্যেকটা পর্ব দেখছেন, দেখে সেখান থেকে যে ফিডব্যাক দিচ্ছেন, এটাই কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি বড় প্রাপ্তি, এবং আমি এর জন্য কিন্তু আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। দেখুন, তীর্থব্রত কখনো নিজে কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রং চড়িয়ে কোনো কথা বলতে পারে না, নিজের ঢাক ঢাক নিজে পেটাতে পারে না, কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে না, ফাটা মাসের মতো নিজের ঢাক নিজে পেটায় না। আবার এরমও কখনো বলে না যে চেম্বারে উপচে পড়ছে ভিড়, কিন্তু এদিকে ওদিকে ঘুরে বেরিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে, মাসি পিসির বাড়িতে ঘুরে বেরিয়ে এসে নিজের ঢাক নিজেকে পেটাতে হয় না, এটা প্রয়োজন হয় না। দেখুন, অন্যের ভরসার উপর চলতে গেলে সেক্ষেত্রে তো মুখ লুকোতেই হবে। সবসময় কি আর প্রিপারেশন না নিয়ে, যদি প্রস্তুতি একেবারেই না নিয়ে, সেক্ষেত্রে যদি অন্যের খাতা কপি করে সবসময় কি আর এক্সাম পাস করা যায়? অন্যের কাঁধে ভর করে কি সম্পূর্ণভাবে সবসময় উতরে যাওয়া যায়? দেখুন, এক কথায় কি আছে, ফাঁকা কলসির আওয়াজ বেশি, ফাঁকা কলসি বড্ড বেশি বাজে, এটা আপনারাও জানেন। দেখবেন কিছু ক্ষেত্রে আমাদের সঠিকতার জায়গাটাও না সেখান থেকে কিন্তু নড়ে যায়। এখন অন্যের প্রোগ্রাম কপি করতে করতে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে ভাষণ বাবুকে এখন রেশন নিতে যেতে হচ্ছে, আর রেশন নিতে গিয়ে রেশনে ব্যাগ গেছে হয় ফুটো। এটা অব্দিও ঠিক ছিল যে সিলিং এর রং সাদা, তার সঙ্গে আপনার বাড়ির 100 মিটারের মধ্যে নর্দমা থাকবে, আপনার বাড়ির সামনে পাতা পড়ে থাকবে, এসব অব্দিও ঠিকঠাক চলছিল, খেলাটা ঠিকঠাকই চলছিল। কিন্তু এবার গেল ঠিক উল্টে। দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে কপি কপি গেম শো করতে গিয়ে কি হলো? ঘটনাটা কি হলো? মহারথী, সর্বজ্ঞানী, গামছাওয়ালা কি বললেন যে দিদি নাকি 4র্থবার আসন গ্রহণ করবেন। কিন্তু ঘটনাটা কি ঘটলো? নিজে একটু প্রিপারেশন না নিলে, অন্যের ওপর ভর করে, একটা পডকাস্টের উপর ভর করে কি আর সবসময় চলে না। অন্যের পিছনে না পড়ে থাকে নিজের খামতিগুলোকে দেখুন, একটু শাস্ত্রটাকে পড়ুন, তাহলেই বুঝতে পারবেন কোন জায়গায় কোথায় সমস্যা। সবসময় তীর্থব্রতর খোঁজ না নিয়ে নিজের যে ফল্ট গুলো রয়েছে সেগুলোকে খুঁজুন, তাহলেই দেখবেন শাস্ত্রটাকে ঠিক মতো করে জানতে পারছেন। শাস্ত্রটাকে জানতে পারলে তবেই সঠিক কথা বলা যায়, তা না হলে ওই 1995 সালে বাবার জন্ম, 2023 সালে তার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে যাচ্ছে, 3 বছর ধরে তিনি চাকরি পাচ্ছেন না, এরকম ধরনের প্রেডিকশনই পেতে হবে। এবং সেটা আপনাদেরও বুঝতে হবে, কারণ আপনারা, এই যে আমরা বলি না যে ঈশ্বর আমাদের কাছে পথ দেখিয়ে দেন না, পথ দেখিয়ে দেন, কিন্তু আমরা শুধু শুধু তাকে ব্লেম করি। নির্বাচনটা আপনাকে করতে হবে, কারণ আপনি কোন নির্বাচনটা করবেন সেটাকে ঈশ্বর কিন্তু পথ দেখিয়ে দিচ্ছেন। এবার সেই নির্বাচনটা যদি আপনি সঠিক না করতে পারেন, 95 সালে বাবার জন্ম, 2023 সালে তার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে যাচ্ছে, এটার পরেও আপনাকে যদি নির্বাচন করতে আরো ভাবনা চিন্তা করতে হয়, অনেক গল্প শোনার পরে, অনেক কপি পেস্ট শোনার পরে যখন আপনি দেখেন যে প্রেডিকশন সর্বজ্ঞানী, সর্বসম্মতভাবে মহারথী তিনি এখানে বলে গেলেন, তিনি পরিষ্কারভাবে উচ্চারিত করলেন, কিন্তু সেই ঘটনা যখন সম্পূর্ণভাবে মিলল না, তাহলে জ্যোতিষশাস্ত্রের সেই জায়গাটাকেও কিন্তু দেখার রয়েছে। এতে জ্যোতিষশাস্ত্রের ভুল নয়, যিনি অ্যানালিসিস করছেন আসলে কপি পেস্ট করতে 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 এই জায়গাতে এসে পৌঁছেছে। এই নির্বাচন আপনাদেরকেও করতে হবে, কোন জায়গায় সঠিক, কোন জায়গায় ভুল। এরপর আর এসে বলবেন না যে আমরা বারবার ধরে ঠকে যাচ্ছি, তার কারণ নির্বাচনে ভুলটা আপনাদের। ঈশ্বর কিন্তু আপনাদের হাতে একদম সম্পূর্ণরূপে তুলে দিয়েছে যে বিষয়গুলোকে, কিন্তু সেগুলোকে আপনাদেরকে নিরীক্ষণ করতে হবে, অবলোকন করতে হবে, এবং সেটাকে নিয়ে সঠিকভাবে নির্বাচন করতে হবে। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। আপনার নাম?
বুদ্ধদেব বাবু আপনার জন্ম তারিখ? 26/7/1992, 1992, 26 জুলাই 1992, তাই তো? আপনি বললেন, আমি সেটা শুনে বললাম, এটাই হলো কপি। এবার বলুন জন্ম সময়। সকাল 11টা 11:05 AM। জন্মস্থান? আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন? আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্রে লগ্ন পাওয়া গেছে এবং চন্দ্র পাওয়া গেছে রোহিণী নক্ষত্রে। চন্দ্র এখানে মঙ্গলযুক্ত অবস্থায় নবম স্থানে অবস্থান করছে এবং এখানে লগ্নপতি সে কিন্তু একাদশস্থ হয়ে রবি এবং শুক্রের সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে এবং দ্বাদশপতি একাদশস্থ অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ ব্যক্তিগত জীবনে একটা স্ট্রাগল কিন্তু ফেস করতে হবে। যতটা পরিমাণ চেষ্টা করেন সেই অনুযায়ী কিন্তু সফলতা আসার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হয়। ব্যক্তিগত জীবনে বর্তমান সময়টা খুব একটা স্টেবল নয় এবং সব ক্ষেত্রে বিশেষ করে ব্যক্তিগত জীবনে কিন্তু একটা স্ট্রাগল কিন্তু একটা দীর্ঘদিন ধরে কিন্তু চলছে। 1992-তে জন্ম, প্রফেশনাল জায়গাতে যতটা পরিমাণ স্টেবিলিটি থাকার জায়গা সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে এবং প্রফেশনালি সবসময় একটা ব্যাক বাইট কিন্তু ফেস করতে হয় এবং যে কাজই করেন সে কাজে কিন্তু প্রপার এক্সিকিউশন, যেভাবে পরিকল্পনা করেন তার সঠিক বাস্তবায়ন সেভাবে কিন্তু করে উঠতে পারেন না এবং সেই নিয়েই কিন্তু একটা সবসময় কিন্তু একটা আপনার নিজের মধ্যেও সেইটার ক্ষেত্রে একটা দোনামোনা সবসময় চলতে থাকে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সবসময় কিন্তু একটা দোনামোনা ভাব কিন্তু সবসময় চলতে থাকে এবং বর্তমান সময়ে শারীরিক জায়গা এবং মানসিক চাপ যথেষ্ট প্রভূত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং জন্মছকের মধ্যে 2 আর 8-এর প্রভাব বেশি এবং এই জন্মছকে সবসময় একটা মানসিক চাপ এবং অ্যাক্সিডেন্টাল জায়গাটা কিন্তু এখানে বর্তমান সময়টা কিন্তু একটা ফেস করতে হবে এবং শারীরিক জায়গাটা বর্তমান সময় খুব একটা কিন্তু ভালো নয়। আর কি জানতে চান বলুন? হ্যাঁ বলুন। যদি এক্স্যাক্টলি আমি আপনাকে কি বললাম, আপনার প্রফেশনাল জায়গা থেকেই সমস্যা বলেছি তো কথাটা, এবং প্রফেশনটা নিয়েই আপনার সেখানে সমস্যা এবং সেই কারণে ব্যক্তিগত জীবনে তার প্রভাবটা কিন্তু পড়ছে, ঠিক কি না? এবং এখানে আমাদের গভর্নমেন্ট সার্ভিস, কম্পিটিটিভ এক্সাম মানে আপনি গভর্নমেন্ট সার্ভিসের জন্য দৌড়চ্ছেন। 1992 সালে জন্ম, 2026 সাল, অর্থাৎ 34 বছর বয়স, ঠিক কি না? এবং এই 34 বছর বয়সে আপনি এখনো চেষ্টা করে চলেছেন। দেখুন, যদি এখানে গভর্নমেন্ট সার্ভিসে স্ট্রং যোগ যদি কিছু পেতাম আমি আপনাকে স্পেসিফিক করে উল্লেখ করে বলতাম যে আপনার এখানে 100% আপনি গভর্নমেন্ট সেক্টরে এখানে ওরিয়েন্টেড এখানে পেতে পারেন, কিন্তু এই জন্মছক অনুযায়ী আপনি প্রিপারেশন নিচ্ছেন, কয়েকটা ক্ষেত্রে হয়তো প্রিলিমিনারি পরীক্ষাও পাস করে যাবেন কিন্তু তার মেইন পরীক্ষা আপনি এক্সিকিউটিভলি পাস করতে পারছেন না এবং সেক্ষেত্রেই বাধা তৈরি হচ্ছে, ঠিক কি না? এবং এর লাস্ট কয়েক বছরের মধ্যে সেরকম ভাবে আমাদের এখানে একটা এক্সিকিউশনের যে গভর্নমেন্ট সার্ভিস ওরিয়েন্টেড জায়গা সেই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা ছিল এবং বর্তমান সময়ে আপনার জন্য সময়টা খুব একটা ভালো নয় এবং আপনি যতটা প্রিপারেশন নিতে চাইছেন সেটাকে নিতে পারছেন না, ঠিক কি না? দেখুন, যোগ থাকলে একদম ডিরেক্টলি আপনাকে বলতাম, এখানে যোগটা স্ট্রংলি দেখতে পাওয়া যাচ্ছে না এবং এখানে আপনি নিজে আগে যতটা এফোর্ট দিতেন এখনো এফোর্ট দেন কিন্তু আগের মতো এফোর্ট দিতে পারছেন না, মানসিক চাপ তৈরি হচ্ছে, ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন তৈরি হচ্ছে। আমি বলবো আপনার এই জন্মছক অনুযায়ী 2027 সালের মার্চ হচ্ছে একদম আলটিমেটাম পয়েন্ট। এই সময়ের মধ্যে যদি কোনো কিছু ক্র্যাক করতে পারেন তো হতে পারে, খুব কিয়দংশ চান্স, ইটস 15 to 20%।
তবে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে প্রাইভেট সেক্টরে আপনি চেষ্টা করুন, এবং বিশেষ করে যেখানে জনসংযোগ হতে পারে এরকম কোনো কিছু জায়গাতে যদি চেষ্টা করেন তাহলে ভবিষ্যতে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু পাবেন। তা না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে এবং কেরিয়ার নিয়ে স্টেবিলিটি আসতে চাইবে না, কারণ দশম স্থানস্থ জায়গাটা আপনার জন্য খুব একটা পাওয়ারফুল নেই। গভর্নমেন্ট সার্ভিসের জায়গা খুব একটা স্ট্রংলি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন যে বর্তমানে গোচরস্থ অবস্থা দাঁড়িয়ে রয়েছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে বলা যায় 2027 সালের প্রথম 3 মাসের মধ্যে যদি আপনি কিছু ক্র্যাক করতে পারেন তো সেটা হলেও হতে পারে, কিন্তু সম্ভাবনা 15 to 20%, একদম স্পেসিফাই করে বললাম। কিন্তু এই সম্ভাবনার উপর ডিপেন্ড করে নিজের কেরিয়ারকে আর নিয়ে বসে থাকবেন না। আপনার অন্য যেখানে জনসংযোগ রয়েছে এমন কোনো সেক্টরে চাকরির চেষ্টা করুন, সেখানে আপনি ভবিষ্যতে অনেকটা উপরে উঠতে পারবেন এবং সেখান থেকে আপনার আর্থিক পরিস্থিতি অনেকটা বেটারমেন্টে কিন্তু জায়গায় যাবে। কিন্তু আপনি যেখানেই চাকরি করুন না কেন বা যে কোনো কর্মের সঙ্গে যুক্ত হন, সেক্ষেত্রে আপনাকে ব্যাক বাইট, পিছন দিক থেকে কিন্তু একটা কামড় কিন্তু সহ্য করতে হবে এবং সেটাকে ব্যালেন্স করেই আপনাকে আপনার জীবনে প্রফেশনে এগিয়ে চলতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। সুতরাং সময় নষ্ট আর করবেন না। 34 বছর বয়স, এরপর প্রফেশনটা স্টার্ট করবেন কবে, তাকে এক্সপ্যান্ড করবেন কবে, আর সময় নষ্ট না করে সঠিক পদক্ষেপ নিন এবং দশম স্থান আপনার যে জায়গাটা পীড়িত রয়েছে তাকে একটা প্রপার রেকটিফিকেশন দিন, তবেই সেখান থেকে আপনি আপনার সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন, আমাদের প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে, সেরকম গ্রহ নক্ষত্রেরও একটা নির্দিষ্ট করে তার পজিশনিং থাকে, তার যে গোচরস্থ অবস্থারও কিন্তু পরিপ্রেক্ষিত থাকে। এবং আমাদের যে জন্মছকের অ্যানালিসিস আর মান্ডেন অ্যাস্ট্রোলজি অ্যানালিসিস এটা কিন্তু এক নয়, সুতরাং এটার কিন্তু বিচার বিশ্লেষণে অনেক প্রয়োজন থাকে। এর জন্য জ্যোতিষকে নিয়ে অনেক পড়াশোনা করতে হয়। শুধুমাত্র এখানে বসে বসে এখানে রেশনের কথা বলে গেলে চলে না। দেখুন, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ঈশ্বর কিন্তু আমাদেরকে সঠিক পথ দেখান এবং সেই সঠিক পথটা আমরা ধরবো কিনা সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে আমাদের উপর। ঈশ্বর সংকেত দেন, সেই সংকেতটাকে আমরা আদৌ সেটা কি নিয়ে এগিয়ে চলতে পারবো, আমরা কি সেটা বুঝতে পারবো? ঈশ্বর কিন্তু আমাদেরকে সব সময় কিন্তু সেই স্বাদ কিন্তু দিয়ে যান, কিন্তু আমরা তবুও তাকে কিন্তু ব্লেম করে চলি। সুতরাং নিজেদেরকে বুঝতে হবে, নিজেদেরকে অনুধাবন করতে হবে। শুধুমাত্র ওই ভাষণে চক্করে চলবেন না, নিজেদেরকে এবং শুধুমাত্র কথার চাটুকতাতে নয়, বাস্তবটাকে বুঝুন, একটা প্রেডিকশনকে বুঝুন। একটা প্রেডিকশনই আপনাকে প্রপার অ্যানালিসিস সঠিক যখন হবে তবেই কিন্তু আপনি সেখান থেকে তার সঠিক জায়গাটাকে পাবেন। তা না হলে চিরকালই কিন্তু আপনাকে আপনি যত প্রতিকার প্রতিবিধানই করে ফেলুন না কেন, যত রথী মহারথী সর্বজ্ঞানী গামছাওয়ালার কাছে গিয়ে প্রতিকার করুন না কেন, কোনো দিনই কিছু হতে পারে না। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে আপনারা কোন জায়গাটাকে ধরবেন, কোন পথে এগিয়ে চলবেন। বহু সঠিক মানুষ রয়েছেন, সঠিক জায়গাটাকে নির্বাচন করুন। শুধুমাত্র কথার আর বাকচাটুকতায় নয়, বাস্তবিকটাকে বুঝুন এবং ঈশ্বর যে পথ দেখাচ্ছেন সেই পথটাকে সঠিকভাবে সামগ্রিকভাবে ধরে চলুন। তা না হলে কিন্তু ওই বারবার ধরে ওই খালি কথাই শুনে যেতে হবে, বাস্তবিক ক্ষেত্রে কাজ কিন্তু আর পাবেন না। কে বলছেন, কোথা থেকে বলছেন? আজকে পর দুর্গাপুর থেকে ফোন পাওয়া যাচ্ছে। আচ্ছা, আগের কলারও ছিলেন দুর্গাপুর থেকে। সঞ্জয় বাবু, আপনার জন্ম তারিখ? 10th February 1974। 10ই ফেব্রুয়ারি 1974। 10th February, আবার রিপিট করছি, 10th February 1974, তাই তো? 10th আর 10-এর মধ্যে কি কিছু পার্থক্য আপনি বোঝেন? জন্ম সময় বলুন। লগ্ন পাওয়া যাচ্ছে এখানে মেষ লগ্ন, লগ্নপতি লগ্নস্থ অবস্থায় বসে রয়েছে এবং এখানে একাদশপতি, দশমপতি একাদশপতি সে তৃতীয়স্থ হয়ে সে কিন্তু এখানে কেতু যুক্ত অবস্থায় বসে রয়েছে। এবং বর্তমানে যে গোচরে অবস্থায় শনি কিন্তু এখানে দ্বাদশস্থ স্থানে বসে রয়েছে এবং বর্তমানে শনির দশা এবং শনির অন্তর্দশা কিন্তু আরম্ভ হয়েছে এবং এই শনির দশা আগামী 42 সাল পর্যন্ত চলবে এবং জাস্ট কিন্তু 23 সালেই কিন্তু এই দশা আরম্ভ হয়েছে। এবং এখানে লগ্ন পাওয়া গেছে ভরণী নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে এখানে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। যে কোনো কাজকে আপনি নিজের কন্ট্রোলে রাখতে পছন্দ করেন, ঠিক কি না? প্রফেশনালি জায়গায় আপনি আগে যথেষ্ট পরিমাণে স্ট্যাবেন্ট ছিলেন এবং নিজে যথেষ্ট পরিমাণে একটা জায়গাতে
সঠিকভাবে নিজেকে প্লেস করতে পারতেন, কিন্তু বর্তমান সময়ে প্রফেশনাল জায়গাটাতে একটু সমস্যা কিছু ফেস করছেন, এবং পারিবারিক ক্ষেত্রেও এবং প্রতিবেশীদের থেকে কিছু প্রবলেম সবসময় কিন্তু আপনাকে ফেস করতে হয়, এবং আপনার কর্মস্থলে সবসময় কিছু না কিছু ব্যাকবাইট, এবং আপনার যতটা অ্যাচিভমেন্ট করার জায়গা ছিল সেই অ্যাচিভমেন্টটা কিন্তু যতটা আপনি উঁচুতে উঠতে পারতেন সেই জায়গাটা কিন্তু আপনি অ্যাচিভ করে উঠতে পারেননি, ঠিক কি না? আপনার যে জায়গাটা যোগ্যতা জায়গা ছিল সেই জায়গাটা অন্য কেউ সেটাকে তুলে নিয়ে চলে গেছেন, কাজ করেছেন আপনি, সেটাকে আলটিমেটলি এনজয় করেছে অন্য কেউ, ঠিক কি না? একদম এক্স্যাক্টলি যে পয়েন্টটা বললাম, যে কাজটা আপনি যোগাযোগটা আপনি করছেন, কিন্তু সেই মাঝখান থেকে যে কাজটা আপনার রেমুনারেশনটা পাওয়ার কথা, আপনার ব্রোকারেজটা পাওয়ার কথা, কিন্তু আলটিমেটলি সেটা অন্য কেউ তুলে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মাঝখান থেকে সেটেল ডাউনটা শেষে গিয়ে একদম ফাইনাল সেটেল ডাউন হয়ে যাবে এরকম ধরনের কন্ডিশন, কিন্তু সেই ফাইনাল সেটেল ডাউনটা হচ্ছে না, কিন্তু আপনি পরে জানতে পারছেন সেটা পরে সেটেল ডাউন অন্য কারোর মাধ্যমে হয়ে গেছে, ঠিক কি না? এই জায়গাটা কেন হয়েছে, তার কারণ আপনার যে দশম ভাবটা একদম স্পেসিফিক আপনাকে শুরুই করেছে ওই জায়গা থেকে, যে আপনার যে দশমপতি এবং আমাদের কর্মের যে কারক গ্রহ সেই শনি আপনার জন্মছকে পীড়িত অবস্থায় রয়েছে, এবং আপনি অলরেডি কিন্তু কিছু রেমেডিস কিন্তু ফলো আপ করেন, ঠিক কি না? না, কেউ ভগবান না। জ্যোতিষ চর্চা যারা করে, জ্যোতিষ যারা বিশ্লেষণ করতে জানে, তারা এটা আপনাকে সহজেই বলতে পারে। এটা নিয়ে ভগবানকে বলা কিছু নেই, তিনি তো সবই জানেন। মা এবং ঈশ্বর তিনি তো জানেন, তিনি তো পরম পিতা, তিনি তো সব জানবেনই। আমরা যারা জ্যোতিষ চর্চা করি এটাকে নিয়ে অনেক বেশি কিছু বলার দরকার নেই, এটা টেবিল বাজানোর প্রয়োজন হয় না। জ্যোতিষটাকে সঠিকভাবে যদি আমরা বিশ্লেষণ করতে পারি, একদম পয়েন্ট টু পয়েন্ট, আপনাকে যে পয়েন্টগুলো বললাম এগুলোই আপনার প্র্যাকটিক্যাল জীবনের সমস্যা। এই জায়গাটা বর্তমানে যে শনির দশা 2023 সালে ঢুকেছে, তারপর থেকে এই জায়গাটা বর্তমানে একটা প্রবলেম কিন্তু তৈরি হয়েছে, এবং এর জন্য একটা পার্টিকুলারলি কিছু রেমেডিজের প্রয়োজন রয়েছে। ফলহারিণী অমাবস্যা কর্মক্ষেত্র এবং যে কাজ আপনি চাইছেন, আপনার যে অভিষ্ট, সেটাকে পূর্ণ করার একটা গুরুত্বপূর্ণ সময়। এটার জন্য একটা প্রপার স্টেপ নিন, এবং এখান থেকে অনেকটা বেটারমেন্টে আপনার জায়গা কিন্তু হতে পারে, এবং আগামী 2026 সালে অগস্ট মাসের পর থেকে আপনার অনেক ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কিন্তু এই যে দশম স্থানের জায়গাটা যদি পার্টিকুলারলি প্রোটেকশন না নেন, সেখান থেকে কিন্তু যতটা ইমপ্রুভমেন্ট হওয়ার জায়গা আছে সেটা কিন্তু হবে না। আশা করি বোঝাতে পেরেছি। বিয়ে হওয়ার ক্ষেত্রে পসিবিলিটি অবশ্যই আছে, কিন্তু এখানে বিবাহের যে কারক গ্রহ সেই জায়গাটা একটুখানি ডিস্টারবেন্সেস রয়েছে, ফলে এই জায়গাটাতে একটু সমস্যা রয়েছে, ফলে যোগাযোগ হোক কিন্তু ম্যাচিওর কিন্তু হওয়ার ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে, এবং ভবিষ্যতে বিবাহ হলেও সেই বন্ধনের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কিন্তু থাকবে, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিগত অনেক রিলেশনশিপও কিন্তু ব্রেক করার জায়গা কিন্তু রয়েছে, ঠিক কি না? ব্রেক করেছে তো? দেখুন, একটা স্পেসিফিক জ্যোতিষকে যদি সঠিক বিশ্লেষণ করা যায়, এই 2-4 মিনিটেও সঠিক জায়গাটাকে একদম অনুধাবন করে আপনাদেরকে বলা যায়। এবার সেটাকে আপনাকে অনুধাবন করতে হবে, আপনি কোন পথে চলবেন। যেটা বললাম, নিজের এখন প্রফেশনটাকে নিয়ে যদি প্রপারলি এগোতে চান, তাহলে সেক্ষেত্রে এই যে ফলহারিণী অমাবস্যা তিথি, এটাকে প্রপারলি ইউটিলাইজ করুন, তাহলে জীবনে এগোতে পারবেন, এবং ব্যক্তিগত জীবনের জন্য সেই জায়গা কিন্তু অনেকটা প্রলেপ কিন্তু পড়ার জায়গা কিন্তু রয়েছে, কিন্তু তার জন্য সঠিক পথে সঠিক গাইডলাইনে চলতে হবে, তবেই আপনি এখান থেকে ইমপ্রুভমেন্ট পাবেন, এবং সেখান থেকে সঠিক পদক্ষেপ যদি না নেন, তাহলে কিন্তু আবারও কিন্তু জায়গাটা আটকে যাবে। আশা করি বোঝাতে পারলাম। দেখুন, আমার যেখানে চেম্বার এখানে চলছে, আমার চেম্বার নিয়ে বলতে হয় না, যদি কোনো প্রয়োজন হয় আমাদের নাম্বার চলছে, সেখানে আপনি যোগাযোগ করবেন, আমার টিম আপনাকে ডিটেলস সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবে। দেখুন, তীর্থপদ কোনোদিনই তার চেম্বার নিয়ে এখানে বলে সময় নষ্ট কোনোদিন করেন। আপনারা এটা যে কোনো অনুষ্ঠানে দেখবেন, ফলো আপ করবেন, সেখানেই তাদেরকে বুঝতে পারবেন। আজকে কোনো ফোন নেব না। দেখুন, আমাদের নিজেদেরকে সঠিকভাবে অনুধাবন করতে হবে, এবং ঈশ্বর যে পথ দেখাচ্ছেন সেই পথে কিন্তু আমাদেরকে সঠিকভাবে এগিয়ে চলতে হবে, এবং সেই জায়গাটাকে আমরা যদি সঠিকভাবে নির্ধারণ করতে পারি, তবেই কিন্তু আমরা আমাদের জায়গাকে সঠিকভাবে এগিয়ে চলতে পারবো। দেখুন, ফলহারিণী অমাবস্যা তিথি মানে আপনারা প্রচুর পরিমাণে শুনবেন, ইউটিউব ফেসবুকে একদম ভেসে চলবে যে আপনি কোনো একটা ফল নেবেন এবং সেটাকে আপনার অভিষ্ট হিসেবে সেটা ত্যাগ করে দেবেন, তাহলে আপনি আপনার ক্ষেত্রে হয়েছে। আপনারা তো বহু ক্ষেত্রে এরকম ভাবে বহু বছর ধরে এই কাজ করে চলেছেন, আদৌ কি আপনার ক্ষেত্রে এটা হয়েছে? দেখুন, আমরা যে পূজা করি সেটা কি? সম্পূর্ণরূপে মানস পূজা, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই কারণে, এবং এর সঙ্গে মদ এবং মাশ্চর্য, এই যে বিষয়টা, এটাকে ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে ত্যাগ স্বীকার করে নিজেকে নিবেদন করতে হবে। এখানে যে আপনি কোনো একটা নির্দিষ্ট বিষয়কে আপনার ক্ষেত্রে আপনার নিজের ভক্তি ভরে তার সঙ্গে তার মায়ের কাছে অর্পণ করবেন, এবং আপনার যে অহমিকা, আপনার যে দেশ, আপনার যে অর্থলোলুপতা,
সেক্ষেত্রে সেই জায়গাটাকে সম্পূর্ণরূপে ত্যাগ করে মায়ের কাছে ভক্তি ভরে নিজেকে সমর্পণ। এই যে নিজেকে সমর্পণ করার ক্ষেত্রে তার জন্য আপনার যে প্রিয় বস্তু, সেটা ফল হতে পারে বা যে কোনো বস্তু হতে পারে, যেটা আপনার নিজস্ব সম্পূর্ণরূপে প্রিয় বস্তু, সেই বস্তুটিকে আপনি সম্পূর্ণরূপে ত্যাগ করলেন প্রতীকী রূপে, কিন্তু তার সঙ্গে ভক্তি, এই প্রতীকী রূপে আপনি ত্যাগ করলেন এবং আপনার অভীষ্ট পূর্ণ হওয়া পর্যন্ত। কিন্তু সেখানেই শেষ নয়, এই অভীষ্ট পূরণ হয়ে যাওয়ার পরেও আপনাকে কিন্তু এই ত্যাগটা স্বীকার করতে হবে, তার কারণ আপনি মায়ের কাছে সম্পূর্ণ রূপে আপনার যে বিষয়টিকে সেটিকে সমর্পণ করেছেন। এই সমর্পণটাই এখানে কিন্তু প্রতীকী রূপে দেখানো হচ্ছে। এবং আপনি কাকে প্রতীকী রূপে ব্যবহার করছেন? এই সমর্পণটা আপনার মানসিক এবং আপনার সবসময় আত্মিকভাবে হতে হবে, এবং তার সঙ্গে ভক্তি, এবং তার যে প্রতীক, তার সেই প্রতীক হচ্ছে আপনার যে গুরুত্বপূর্ণ, আপনার যে প্রিয় বস্তু, সেটাকে আপনি সমর্পণ করছেন। এই যে বিষয়টা, এটাকে আমাদের বুঝে এটা যদি করতে পারি, তাহলে মায়ের সঙ্গে আমাদের, দেখুন আমরা মায়ের কাছে চাইবো না তো কার কাছে চাইবো? তিনি তো সবকিছুই জানেন, সুতরাং তার কাছে নিজেদেরকে সম্পূর্ণরূপে নিবেদন করতে হবে। সম্পূর্ণরূপে যদি সমর্পণ করতে পারেন এবং তার সঙ্গে সামাজিক কিছু কন্ট্রিবিউশন, নিজের যতটা সামর্থ্য সেই অনুযায়ী সমাজকে কিছু দিন। বিচ্ছিন্ন মানুষ, অনেক প্রয়োজন মানুষ পাবেন, তাদের পেছনে দাঁড়ান, তাদের এগিয়ে নিয়ে চলুন, তাহলেই দেখবেন আপনার সঙ্গে কিন্তু সবকিছু ক্ষেত্র আপনি কিন্তু সঠিকভাবে এগিয়ে নিয়ে চলতে পারছেন। এবং এই যে নিজেকে যখন আপনি সমর্পণ করে দেবেন, সেখান থেকেই কিন্তু আপনার পুরো দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে মায়ের কাছে হয়ে যাবে, এবং ইউনিভার্স তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সঙ্গে সমস্ত কাজের ক্ষেত্রে যুক্ত হয়ে যাবে। এই যে বিষয়টা, এবং তার সঙ্গে নিজেকে সম্পূর্ণরূপে পজিটিভ, ধনাত্মক ভাবে নিজেকে গড়ে তুলুন, তাহলেই কিন্তু আপনার যে অভীষ্ট, সেই অভীষ্ট পূরণ হবে এবং আপনিও আপনার পরিবার সকলে ভালো থাকবেন। এবং এই যে নির্দিষ্ট দিনে ঠিক সন্ধ্যাবেলা 6:02 পর থেকে অবশ্যই গৃহে একটা প্রদীপ দেবেন, এবং সেই প্রদীপে অবশ্যই চামেলির তেল দেবেন, এবং সেই চামেলির তেলের মধ্যে একটা কর্পূর দেবেন, একটা লবঙ্গ দেবেন এবং একটা ছোট এলাচ দেবেন, দিয়ে সেটিকে জ্বালিয়ে দেবেন। এবং সেটা ঠিক 8:22 অব্দি এটা জ্বলবে, এটাকে খেয়াল রাখতে হবে। 8:22 পর কিন্তু এই যে প্রদীপটা প্রজ্বলন করলেন, সেখান থেকে সে আপনার আবার 4টি প্রদীপ জ্বালাতে হবে, ওই প্রজ্বলিত প্রদীপ থেকে সেটা আপনার গৃহের চারপাশে সেটিকে দিতে হবে। এতে আপনার গৃহের যদি কোনো নেগেটিভিটি অ্যাপ্রোচ থাকে, সেই নেগেটিভিটি সম্পূর্ণরূপে প্রতিহত হবে এবং আপনার গৃহ সম্পূর্ণরূপে প্রজ্বলিত হয়ে তার সঠিক পথে, সাফল্যের পথে পথ দেখাবে, এবং আপনার পরিবার সঠিক পথে এগিয়ে চলতে পারবে। দেখুন, নিজের সঙ্গে মায়ের কাছে যে সমর্পণ, এই সমর্পণ কিন্তু এখানেই কিন্তু আপনার সঙ্গে আত্মিক যোগ ঘটলো, এবং এই আত্মিক যোগ যখন ঘটবে, সেখানেই কিন্তু সামগ্রিকভাবে আপনার নিজস্ব জায়গা থেকে আপনি উন্নতি সাধনের পথে এগিয়ে চলবেন এবং আপনার পরিবারকে সঙ্গে নিয়ে আপনি এগিয়ে চলতে পারবেন। দেখুন, নিজের সঙ্গে সঙ্গে সমাজের প্রতিও কিছু আমাদের দায়বদ্ধতা থাকে, এবং সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে সঠিকভাবে যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যকে আমরা কিন্তু ভেদ করতে পারবো এবং সাফল্যের জায়গায় কিন্তু আমরা রিচ করতে পারবো, এবং সঠিক জায়গায় পৌঁছে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো। এবং এর জন্য দেখুন, যদি জ্যোতিষ এবং তন্ত্র এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সঠিক পথ দেখাতে পারে, তার কারণ জ্যোতিষ দেবে বিশ্লেষণ এবং তন্ত্র দেবে তার সমাধান। এই দুয়ের সম্মিলন যখন হবে, জ্যোতিষ, তন্ত্র, নিউমেরোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব, এদের যখন সম্মিলন একসঙ্গে ঘটবে, অর্থাৎ একটা প্রেডিকশনের সঠিক তার যে সমাধান, এটা যদি হয়, তবেই আপনি আপনার জীবনে কিন্তু সেখান থেকে উন্নতি পাবেন। দেখুন, আপনি একটু আগেই দেখলেন যে যিনি কলার ছিলেন, তিনি কিন্তু 52 বছর বয়সেও এতটা পজিটিভ, এবং তিনি কিন্তু জীবনে প্রতিকার প্রতিবিধান করেছেন, তারপরেও কিন্তু তার কোন সমস্যাটা কিন্তু থেকে গেছে, কর্মক্ষেত্রের জায়গাটা সমস্যা থেকে গেছে। আর এই কর্মক্ষেত্র, নিজের যে অভীষ্ট, সেটা পূরণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু এই যে অমাবস্যা তিথি। বিশেষ কিছু অমাবস্যা তিথি থাকে, যে অমাবস্যা তিথিগুলো আমাদেরকে কিন্তু জীবনের মোড় কিন্তু ফিরিয়ে দিতে পারে, এবং সেগুলোর ক্ষেত্রে আমি কিন্তু সবসময় আপনাদের কাছে আলোচনা করি। এবং নিজেদের বিষয়গুলোকে সঠিকভাবে অনুধাবন করুন, যে কোন জায়গায় সঠিক আর কোন জায়গায় সঠিক নয়, যেটা কিন্তু ঈশ্বর আপনাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হাতে সচক্ষে প্রমাণ কিন্তু তুলে দিচ্ছে। এবং সেই কারণের জন্য আপনাদেরকেও সেই বিষয়টাকে অনুধাবন করতে হবে, এবং যে পদ্ধতিতে বললাম, এই পদ্ধতিতে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করুন এবং তার সঙ্গে প্রদীপ নিবেদন করুন, তাহলে আপনার বাড়ি যেমন গৃহ যেমন সম্পূর্ণরূপে ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠবে, এবং আপনার যে অভীষ্ট, আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনি এগিয়ে চলতে পারবেন। আজকে সময় তো একদম করা নাড়ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।
দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।